হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেটটা আমরা প্র্যাকটিস করছিলাম। আজকে কিন্তু তার 7 নাম্বার ক্লাস। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে বলে রাখি আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। টোটাল 32,438টা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। আর তোমাদের কিন্তু জানিয়ে রাখি যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, 1 মাস পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা সবাই তোমাদের সময় মতো গিয়ে ফর্ম ফিল আপটা করে নিও যত তাড়াতাড়ি পারো, কারণ পরের দিকে কিন্তু সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, জলের তুলনায় লোহার পেরেকের ঘনত্ব কেমন হয়ে থাকে? দেখো, জলের তুলনায় যে লোহার পেরেক থাকে সেই লোহার পেরেকের ঘনত্ব কেমন হয়ে থাকে? অপশানগুলো কি দিয়েছে? বেশি, কম, একই, দেখো, বা নান অফ দি অ্যাভাব। দেখো, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে জিনিসগুলো জলের ভেতরে ডুবে যায় তার ঘনত্ব কিন্তু সবসময় জলের থেকে বেশি হয়ে থাকবে। তাই একটা লোহার পেরেক কিন্তু আমরা দেখব লোহার পেরেককে জলের মধ্যে ঢোকালে কিন্তু আর লোহার পেরেকটা ডুবে যাবে। সেই কারণের জন্য কিন্তু আমরা বলতে পারি যে লোহার পেরেকের যে ঘনত্ব সেটা কিন্তু জলের তুলনায় বেশি হবে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বেশি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 2 নম্বর কোশ্চেন, উদ্ভিদের সাইটোকাইনিনের কাজ কি? দেখো, এই যে সাইটোকাইনিন শব্দটা আছে এটা কিন্তু একটা উদ্ভিদ হরমোন। ঠিক আছে, একটা উদ্ভিদ হরমোন কিন্তু সাইটোকাইনিন। আর এই সাইটোকাইনিনের কাজ কি আমরা অপশানগুলো একবার দেখে নেবো। কোষ বিভাজন করা, কোষের শক্তি বৃদ্ধি, মূলের দিক নির্ণয়, বা নান অফ দি অ্যাভাব। দেখো, এই যে সাইটোকাইনিন আছে এই সাইটোকাইনিনের মূল কাজ কিন্তু উদ্ভিদের কোষ বিভাজন করা, অর্থাৎ উদ্ভিদের যে কোষগুলো থাকে সেই কোষগুলোকে কিন্তু বিভাজন করা, যাতে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু এই সাইটোকাইনিন হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 3 নম্বর কোশ্চেন। দেখো, 3 নম্বর কোশ্চেনে কিন্তু একটা অঙ্ক দিয়েছে যে লেন্সের, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা একটু এই প্রিন্টিং মিস্টেকগুলো ঠিক করে নেবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লেন্সের ক্ষমতা -2.5 ডায়াপ্টার হলে লেন্সটি কেমন প্রকৃতির হবে ও তার ফোকাল লেন্থ কত হবে? দেখো, সবার প্রথম তোমাদেরকে কিন্তু এখানে একটা হিন্টস দিয়েছে যে -2.5 ডায়াপ্টার। ঠিক আছে, তো মনে রাখবে যে কোন লেন্সের যে ক্ষমতা অর্থাৎ পাওয়ার বা ক্ষমতা নেগেটিভ হয়ে থাকে? অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্সের যে ক্ষমতা সেটা কিন্তু সবসময় নেগেটিভ হয়ে থাকে। তো প্রথম কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা একটা অবতল লেন্স। এইবার যদি আমরা এটার ফোকাল লেন্থ বের করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফোকাল লেন্থ বের করার যে ফর্মুলাটা অর্থাৎ এফ ইকুয়ালস টু কিন্তু 1/p। ঠিক আছে, এবার যদি আমরা এখানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু 1/-2.5, এবার এটা কিন্তু পয়েন্ট উঠে গিয়ে ওপরে উঠে যাবে। এবার কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমি এখানে আরেকবার পরিষ্কার করে করার চেষ্টা করছি। দেখো, এখানে কত আছে? 10/25 হবে। ঠিক আছে, তারপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে একটা 0 পয়েন্ট দিয়ে এখানে কিন্তু 0 আনতে হবে, তারপর কিন্তু 4, 25, 100। আর মনে রাখবে এটা কিন্তু নেগেটিভ হবে, কারণ আমাদের যে লেন্সের ক্ষমতা ছিল সেটা কিন্তু নেগেটিভ ছিল, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নেগেটিভ, অর্থাৎ -0.4। এটা কিন্তু আমাদের ফোকাল লেন্থ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 4 নম্বর কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী আছে? দেখো, এই যে কোশ্চেনটা আছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আধুনিক যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীতে কিন্তু 18টা শ্রেণী। ঠিক আছে, 18টা শ্রেণী আর যে 7টা পর্যায়। ঠিক আছে, 7টা পর্যায় ও 18টা শ্রেণী কিন্তু আছে। এইবার দেখো, নিচে তোমাদের জন্য আমি একটা পিরিয়ডিক টেবিল এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এই যে পিরিয়ডিক টেবিল আছে, পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখে নেব। দেখো, এই পিরিয়ডিক টেবিলে কিন্তু মোট 7টা পর্যায় আছে। ঠিক আছে, দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। ঠিক আছে, দেখো মোট কিন্তু 7টা পর্যায় আছে বা 7টা পিরিয়ড আছে। ঠিক আছে, এইবার দেখো মোট কতগুলো গ্রুপ আছে। এখান থেকে কিন্তু এই যে 1, 2, 3, 4 করে কিন্তু এখানে মোট 18টা গ্রুপ আছে। ঠিক আছে, তো আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের যে আধুনিক পর্যায় সারণী সেখানে কিন্তু 18টা শ্রেণী ও 7টা পর্যায় আছে। এইবার দেখো, আমি তো এখান থেকে কিছু কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমরা যদি পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে যাই সেক্ষেত্রে কিন্তু যে পারমাণবিক আকার, ঠিক আছে, পরমাণুর যে আকার সেই আকারে কিন্তু পরিবর্তন হয়, পরমাণুর আকার কিন্তু কমে যায়। ঠিক আছে, পরমাণুর যে আকার সেটা কিন্তু কমে গিয়ে থাকে। ঠিক আছে, এরপর যদি আমরা ওপর থেকে নিচের দিকে আসি সেক্ষেত্রে কিন্তু পরমাণুর যে আকার সেটা কিন্তু বড় হতে থাকে। ঠিক আছে, পরমাণুর আকার কিন্তু বড় হতে থাকে। এই ধরনের ফ্যাক্টসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন উদ্ভিদ
উদ্ভিদ কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে? দেখো এর নিম্নলিখিত কোন উদ্ভিদ কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গোলাপ। ঠিক আছে, গোলাপ গাছ কিন্তু কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। তোমরা দেখতে পাবে গোলাপ গাছে কিন্তু কলম ইউজ করা হয়, অর্থাৎ গোলাপ গাছের একটা ডাল কেটে কিন্তু সেটা যদি আমরা অন্য একটা ডালের সাথে সংযোগ করে দিই সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে একটা পূর্ণ গোলাপ গাছ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো কোন গাছ ডালের মাধ্যমে বংশ বিস্তার করে বা কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গোলাপ গাছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 6 নম্বর কোশ্চেন। জাহাজে ফ্যাদোমিটার যন্ত্র কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে ফ্যাদোমিটার আছে, এই ফ্যাদোমিটার দিয়ে কিন্তু সমুদ্রের জলের গভীরতা, ঠিক আছে, সমুদ্রের জলের যে গভীরতা আছে সেই সমুদ্রের জলের গভীরতা কিন্তু মাপা হয়ে থাকে। তো জাহাজে ফ্যাদোমিটার যন্ত্র কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? সমুদ্রের জলের গভীরতা মাপার জন্য কিন্তু ফ্যাদোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 7 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটি হাড়ের সংযোগস্থলকে মসৃণ করে? দেখো এই কোশ্চেনটা আছে, এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন। নিম্নলিখিত কোনটি হাড়ের সংযোগকে মসৃণ করে? ঠিক আছে, আমি যদি এখানে একটা হাড় আঁকি, মনে করো আমি এখানে একটা হাড়ের ছবি আঁকছি, দুটি হাড়ের মাঝখানে, ঠিক আছে, দুটি হাড়ের মাঝখানে যে পদার্থটা থাকে সেটাকে কিন্তু লিগামেন্ট বলে। ঠিক আছে, সেটাকে কিন্তু লিগামেন্ট বলে। লিগামেন্ট কিন্তু দুটি হাড়কে সংযোগ করে, ঠিক আছে, সংযোগ করে কিন্তু লিগামেন্ট, কিন্তু সংযোগস্থলকে মসৃণ করে কিন্তু কার্টিলেজ বা তরুণাস্থি। ঠিক আছে, কার্টিলেজ বা তরুণাস্থি যেটা আছে এটা কিন্তু আমাদের হাড়ের যে সংযোগস্থল সেটাকে মসৃণ করে। তো এই কোশ্চেনটা দেখে তোমাদের মনে হতে পারে যে লিগামেন্ট এটা সঠিক উত্তর হবে, কিন্তু এটার সঠিক উত্তর কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী তোমাদের কার্টিলেজ হবে। ঠিক আছে, লিগামেন্ট কিন্তু হবে না, তার কারণ লিগামেন্ট কিন্তু দুটো হাড়কে জয়েন্ট করে, মসৃণ করার কাজটা কিন্তু কার্টিলেজই করে থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্টিলেজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 8 নাম্বার কোশ্চেন। দেখো এটা কিন্তু একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা তোমাদেরকে কিন্তু শিখতে হবে যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে মোলের সংখ্যা কত? দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি কার্বনের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 6 হয়ে থাকে, আর কার্বনের যে পারমাণবিক ভর সেটা কিন্তু 12 হয়ে থাকে। ঠিক সেরকম করে অক্সিজেনের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 8 হয়ে থাকে, আর অক্সিজেনের যে আণবিক ভর সেটা কিন্তু 16 হয়ে থাকে। এইবার যদি আমরা এটাকে সবার প্রথম এটার মোল সংখ্যা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এদের যে আণবিক ভর আছে সেটাকে যোগ করতে হবে। তো কার্বনের আণবিক ভর আমরা কত পেলাম? সেখানে কিন্তু পেলাম 12, আর অক্সিজেন কিন্তু দুটো আছে, ঠিক আছে, অক্সিজেন কিন্তু দুটো আছে, তাই কিন্তু আমাদের 16 গুণ 2 32 করতে হবে। তো 12 যোগ 32 করলে কত হবে? 44 হয়ে যাবে। দেখো কার্বনের একটা মোলে, ঠিক আছে, কার্বনের এক মোলে কিন্তু 44 গ্রাম থাকে, ঠিক আছে, 44 গ্রাম থাকে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 88 গ্রাম বলেছে, ঠিক আছে, 88 গ্রাম বলেছে, আর কার্বনের এক মোল কিন্তু 44 গ্রামের হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে কাটাকুটি করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো অ্যান্সার 2। তো 2 মোল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো 88 গ্রাম CO2-তে মোলের সংখ্যা কত হয়ে যাবে? 88 গ্রাম CO2-তে মোলের সংখ্যা কিন্তু হয়ে যাবে 2। ঠিক আছে, এখানে কিন্তু 2 মোল কার্বন অণু এখানে কিন্তু আমরা দেখতে পাবো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 9 নম্বর কোশ্চেন। পর্যায় সারণীর প্রথম শ্রেণীর মৌলদের কি বলে? দেখো এখানে অপশানগুলো একবার আমরা দেখে নিই, তারপর আমরা পিরিয়ডিক টেবিলে আবার ফিরে যাব। দেখো অপশানগুলো কি বলেছে? ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, নোবেল গ্যাস আর হ্যালোজেন গ্যাস। দেখো আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্ষার ধাতু। পর্যায় সারণীর যে প্রথম পর্যায়ের যে মৌলগুলো আছে সেগুলোকে কিন্তু ক্ষার ধাতু বলা হয়ে থাকে। দেখো এই কোশ্চেনটা বোঝার জন্য কিন্তু তোমাদেরকে আবার ওই পিরিয়ডিক টেবিলটাতে ফিরে যেতে হবে। দেখো এই পিরিয়ডিক টেবিলটাতে তোমরা ভালো করে ফোকাস করবে। এই যে প্রথম যে শ্রেণীটা আছে, ঠিক আছে, হাইড্রোজেনকে বাদ দিয়ে এখানে কিন্তু সবকটা মেটাল আছে, ঠিক আছে, তো এইগুলোকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষার ধাতু। ঠিক আছে, এইগুলোকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষার ধাতু হাইড্রোজেনকে বাদ দিয়ে। এই যে লিথিয়াম আছে, তারপর সোডিয়াম আছে, তারপর হচ্ছে রুবিডিনিয়াম আছে, পটাশিয়াম আছে, এগুলোকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষার ধাতু। এটা কিন্তু পর্যায় সারণীর যে প্রথম শ্রেণী। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি এখান থেকে পরপর যাই, দেখো এটাকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষার ধাতু। ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এরপর দেখো এই যে তোমরা এই পোর্শনটুকু দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে যদি আমরা শুরু করি, এইগুলো কিন্তু দেখো এইখানে যেটা আছে এখান থেকে যদি আমরা শুরু করি এটাকে কিন্তু বলা হয়ে থাকে নোবেল গ্যাসের গ্রুপ। ঠিক আছে, বা নোবেল গ্রুপ বলা হয়ে থাকে। এটাকে কিন্তু বলা হয়ে থাকে হ্যালোজেন গ্রুপ, এটাকে কিন্তু বলা হয়ে থাকে চ্যালকোজেন গ্রুপ। এইভাবে কিন্তু তোমাদেরকে এই পর্যায় সারণীর থেকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ পর্যায় সারণীর থেকে কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। নিচের এই যে গ্রুপটা আছে এটাকে কিন্তু বলা হয়ে থাকে ল্যান্থানাইড গ্রুপ, আর এটাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যাক্টানাইড গ্রুপ। এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে, যে কোনো একটা মৌলের নাম দিয়ে দেবে আর কিন্তু বলবে এটা কোন গ্রুপ থেকে বা কোন সিরিজ
ভ্যালিজ থেকে বিলং করে। ঠিক আছে, তো আমরা আমাদের কোশ্চেনে আবার ফিরে যাব। কিন্তু আবার ফিরে যাব। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্ষার ধাতু। পর্যায় সারণীর যে প্রথম শ্রেণীর যে মৌলগুলো থাকে সেগুলোকে কিন্তু ক্ষার ধাতু বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 10 নম্বর কোশ্চেন কী বলছে? উদ্ভিদের আলোর দিকের চলনকে কি বলা হয়ে থাকে? দেখো, আমরা যদি এখানে একটা ছবি আঁকি, দেখো আমরা দেখব উদ্ভিদ কিন্তু মাটি থেকে কোন দিকে বৃদ্ধি পায়? মাটি থেকে কিন্তু সূর্যের দিকে বৃদ্ধি পায়। আর উদ্ভিদের যে মূল আছে, ঠিক আছে, উদ্ভিদের সেই মূলটা কিন্তু নিচের দিকে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো উদ্ভিদের কাণ্ড যখন সূর্যের দিকে বৃদ্ধি পায়, সেই কারণের জন্য কিন্তু উদ্ভিদের এই আলোর দিকের চলনকে কি বলে? উদ্ভিদের আলোর দিকের চলনকে কিন্তু বলা হয়ে থাকে পজিটিভ ফটোট্রপিজম। মনে রাখবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, আমি আবারও বলছি, দেখো উদ্ভিদের যে আলোর দিকে চলন হয়ে থাকে, অর্থাৎ এটা যদি সূর্য হয়ে থাকে আর এটা যদি উদ্ভিদ হয়ে থাকে, উদ্ভিদের কাণ্ডের এই আলোর দিকের চলনকে কিন্তু বলা হয়ে থাকে পজিটিভ ফটোট্রপিজম। ঠিক আছে, যেহেতু এটা সূর্যের দিকে যাচ্ছে তাই কিন্তু এটা পজিটিভ ফটোট্রপিজম। ঠিক আছে, আর উদ্ভিদের যে মূল আছে সেটা কিন্তু সূর্যের আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায়। এই কারণের জন্য উদ্ভিদের মূলের বৃদ্ধিকে কিন্তু বলা হয়ে থাকে নেগেটিভ ফটোট্রপিজম। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালোভাবে মনে রাখবে, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আর এটা কিন্তু একটা ইউনিক কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 11 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বর্তনীতে কত প্রকারের সংযোগ থাকে? দেখো, এখানে কিন্তু ইলেকট্রিক সার্কিট থেকে কোশ্চেন দিয়েছে। দেখো, আমাদের যে বাড়িতে যে ইলেকট্রিক সার্কিট থাকে বা ইলেকট্রিক বোর্ড থাকে, সেখানে কিন্তু দুই ধরনের কিন্তু আমরা বর্তনী দেখতে পাই। ঠিক আছে, দুই ধরনের কিন্তু আমরা সংযোগ দেখতে পাই। একটাকে আমরা বলে থাকি সিরিজ, ঠিক আছে, আর একটাকে কিন্তু আমরা বলে থাকি, একটাকে বলি আমরা শ্রেণী সমবায়, আর একটাকে কিন্তু আমরা বলি সমান্তরাল সমবায়। দেখো, যে শ্রেণী সমবায় আছে সেক্ষেত্রে রোধগুলো কিন্তু R1 R2 প্লাস R3 এইভাবে যুক্ত হয়, আর যে সমান্তরাল সমবায় আছে সেখানে কিন্তু 1/R1 1/R2 আর 1/R3 এইভাবে কিন্তু রোধগুলোকে যোগ করা হয়ে থাকে। দেখো, এর ওপরেও কিন্তু তোমাদের প্রচুর অঙ্ক পরীক্ষাতে দিয়ে থাকে। ঠিক আছে, এর ওপরে কিন্তু যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা নেক্সট যে ক্লাসে সেখানে নিয়ে আসবো। নেক্সট কোশ্চেন, তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দুটো, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী, আর একটা কিন্তু সমান্তরাল। ঠিক আছে, একটা হচ্ছে শ্রেণী আর একটা কিন্তু সমান্তরাল। ইংলিশে যদি আমরা দেখি তো একটা কিন্তু হয়ে যাবে সিরিজ আর একটা কিন্তু হয়ে যাবে প্যারালাল। ঠিক আছে, প্যারালাল। আমাদের বাড়িতে কিন্তু এই প্যারালালটা ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, আমাদের সকলের বাড়িতে কিন্তু এই প্যারালালটাই ইউজ করা হয়ে থাকে। এটা কিন্তু বেশি সেফটি প্রদান করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 12 নম্বর কোশ্চেন, ক্যালিফোর্নিয়াম নামক মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? দেখো, আমি তোমাদের একটু আগেই বললাম যে পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু এরকম কোশ্চেন তোমাদের থাকতে পারে। দেখো, ক্যালিফোর্নিয়াম নামে যে মৌলটা আছে এটা কিন্তু আমাদের যে পর্যায় সারণীর যে অ্যাক্টানাইড গ্রুপ আছে, অর্থাৎ নিচের যে গ্রুপটা আছে সেখানে কিন্তু বিলং করে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যাক্টানাইড গ্রুপ থেকে কিন্তু আমাদের এই ক্যালিফোর্নিয়াম নামে যে মৌলটা আছে এটা কিন্তু বিলং করে। এরপর দেখো, যে হ্যালোজেন আছে এটা কত নম্বর শ্রেণীতে থাকে? হ্যালোজেন কিন্তু 17 নম্বর শ্রেণীতে থাকে। নোবেল গ্যাসগুলো কোথায় থাকে? নোবেল গ্যাসগুলো কিন্তু আমাদের 18 নম্বর গ্রুপে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 13 নম্বর কোশ্চেন, জলবিদ্যুৎ কেন্দ্রে প্রবাহিত জলে টারবাইন ঘোরাতে পারে, এটা কিসের জন্য? দেখো, জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে, ঠিক আছে, দেখো পাহাড় থেকে যখন জলটা নিচের দিকে পড়ে, মনে করো এটা পাহাড় থেকে যখন জলটা নিচের দিকে পড়ছে তখন কিন্তু এখানে টারবাইন ঘোরানো হয়। ঠিক আছে, টারবাইন ঘুরিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়। দেখো, এই জলটা যখন নিচের দিকে পড়ছে, এই জলের মধ্যে কি এমন গতি থাকে যার জন্য কিন্তু এই চাকাটা ঘোরে। ঠিক আছে, বনবন করে কিন্তু চাকাটা ঘোরে। তো জলের মধ্যে কিন্তু গতিশক্তি থাকে। ঠিক আছে, গতিশক্তি থাকে বলেই কিন্তু এই চাকাটাকে জল ঘোরাতে পারে। আর এই যে গতিশক্তি হয়ে থাকে, এই গতিশক্তির ফর্মুলা কী হয়ে থাকে? 1/2 mv² কিন্তু এই গতিশক্তির ফর্মুলা হয়ে থাকে। তো আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমি কোশ্চেনটা আরেকবার রিড করি, যে জলবিদ্যুৎ কেন্দ্রে প্রবাহিত জলে টারবাইন ঘোরাতে পারে, তো এটা কিসের জন্য পারে? তো জলের মধ্যে অবস্থিত গতিশক্তির কারণের জন্য কিন্তু টারবাইনটা ঘোরাতে জল পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 14 নম্বর কোশ্চেন, পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয় কীভাবে? দেখো, এটা আমি একটা ওয়ান লাইনার ফরম্যাটে নিয়ে এসেছি। দেখো, আমাদের যে পদার্থ আছে বা আমাদের যে ম্যাটার আছে
সেই ম্যাটারগুলো কিন্তু নিজের যে অবস্থার সেই অবস্থার পরিবর্তন করে কিন্তু অন্য অবস্থাতে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ল অফ কনজারভেশন অফ মাস বলে, যেটাকে, যে পদার্থ কিন্তু তৈরি হতে পারে না, পদার্থ কিন্তু শেষও হতে পারে না, পদার্থ কিন্তু কেবলমাত্র একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যেতে পারে। তো সেটা কিভাবে পারে? তো সেটা কিন্তু তাপের শোষণ ও তাপের বিকিরণের ফলে কিন্তু পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারে। দেখো এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে একটা সহজ এক্সাম্পল দিতে পারি, যে পদার্থ, দেখো যে জল, ঠিক আছে, জল জমে যখন বরফ হয়ে যায় সেটা কিন্তু যে তাপের যে তারতম্য, সেই তাপের তারতম্যের জন্য কিন্তু হয়ে থাকে। নর্মাল অবস্থাতে কিন্তু জল থাকে, যখন ওর জলের যে ফ্রিজিং পয়েন্ট সেটা যখন 0 ডিগ্রিতে নেমে যায় তখন কিন্তু এটা বরফে পরিণত হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 15 নম্বর কোশ্চেন। পৃথিবীতে কোনো বস্তুর ওজন 600 নিউটন হলে চাঁদে তার ওজন কত হবে? দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো সরি, সবার প্রথমে তোমাদেরকে কিন্তু জানতে হবে পৃথিবীর যে গ্র্যাভিটেশন, ঠিক আছে, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বল, সেই মাধ্যাকর্ষণ বলের 1/6 কিন্তু আমরা চাঁদে দেখতে পাই, ঠিক আছে। তো পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 600 নিউটন হয়ে থাকে, সেক্ষেত্রে চাঁদে গেলে কিন্তু তার ওজন 1/6 হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে কাটাকুটি করি তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 100 নিউটন, ঠিক আছে। তো পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 600 নিউটন হয়ে থাকে, সেক্ষেত্রে চাঁদে গেলে কিন্তু তার ওজন তার 1/6 হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 100 নিউটন। এইবার দেখো, যদি তোমাদেরকে এখানে ওজনের পরিবর্তে যদি বলতো পৃথিবীতে কোনো বস্তুর ভর 600 কেজি, ঠিক আছে, কোনো বস্তুর ভর যদি বলতো 600 কেজি, তাহলে চাঁদে গেলে তার ভর কত হতো? দেখো যদি ভর বলতো তাহলে কিন্তু 600 কেজিই হতো। তার কারণ ভর কিন্তু কোনো অবস্থাতেই পাল্টায় না, ওজন পাল্টাতে পারে, ওজন কিন্তু 1/6 হয়ে যাবে, কিন্তু ভর কিন্তু কখনোই পাল্টাবে না। পৃথিবীতে কোনো একটা বস্তুর ভর যা হবে, চাঁদে গেলেও কিন্তু সেই বস্তুর ভর তাই হবে, কিন্তু পৃথিবীতে কোনো বস্তুর ওজন যেটা হবে সেটা কিন্তু চাঁদে গেলে তার 1/6 হয়ে যাবে। এই পয়েন্টটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ফ্লাইং ফক্স কিসের উদাহরণ? দেখো এটা কিন্তু একটা বায়োলজি থেকে একটা কোশ্চেন দিয়েছে, যে ফ্লাইং ফক্স, বায়োলজি থেকে একটা কোশ্চেন, ফ্লাইং ফক্স কিসের উদাহরণ? দেখো এটা কিন্তু কথার ভেতরে এই যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের মধ্যে আছে। দেখো ফ্লাইং ফক্স কিন্তু কোনো রকম শিয়াল নয়, ঠিক আছে। এখানে কিন্তু যদি আমরা এটা ভাবি যে এটা একটা ফক্স, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। দেখো ফ্লাইং ফক্স কিন্তু এক ধরনের বাদুড়, ঠিক আছে, এক ধরনের ব্যাট আমরা বলতে পারি। তো ফ্লাইং ফক্স কিন্তু এক ধরনের ব্যাট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 17 নম্বর কোশ্চেন। দেখো এখানেও কিন্তু একটা এখানে নিউমেরিক্যাল দিয়েছে, যে 10 কেজি ওজনের কোনো একটা বস্তু, ঠিক আছে, 10 কেজি ওজনের কোনো একটা বস্তু সমত্বরণে 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে তার গতিশক্তি কত? দেখো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এর ফর্মুলা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো গতিশক্তি বা কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু 1/2 × mv²। এখানে m ফর কিন্তু মাস, ঠিক আছে, এম ফর মাস আর ভি ফর কিন্তু ভেলোসিটি, ঠিক আছে, অর্থাৎ বস্তুটা যে বেগে আছে। এইবার যদি আমরা এখানে নিউমেরিক্যালগুলো যদি আমরা বসাই অ্যাকর্ডিং টু আমাদের ফর্মুলা, তো 1/2 × mv²। তো এখানে আমাদেরকে হাফ রাখতে হবে। এম কত ছিল? এম কিন্তু আমাদের বলেছে 10 কেজি, আর ভি² কত বলেছে, অর্থাৎ ভেলোসিটি কত বলেছে 5। তা এটাকে কিন্তু আমাদেরকে স্কোয়ার করতে হবে। তো এখানে কিন্তু আমরা পেয়ে যাব 1/2 × 10 × 25। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে 5, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 125। এইবার মনে রাখবে যে কোনো প্রকারের শক্তির যে ইউনিট সেটা কিন্তু জুল হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 125 জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 14 নম্বর কোশ্চেন। অ্যাম্পিয়ার কিসের এসআই একক? দেখো অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিসিটির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। যখন কোনো তারের ভেতর দিয়ে কারেন্ট কোন স্পিডে বয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা অ্যাম্পিয়ার এককে মেপে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 19 নম্বর কোশ্চেন। নয় রোধ, ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো 9 ওহম রোধযুক্ত একটি তার একে অপরের সাথে ইন্টারউইন্ডেড। দেখো যখনই তোমরা এই শব্দটা পাবে তখনই কিন্তু তোমরা মনে রাখবে যে রোধটা দেওয়া থাকবে সেটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। দেখো এটার কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস আছে, সেই লেন্দি প্রসেসে যদি তোমাদেরকে আমি বলতে চাই তখন কিন্তু প্রচুর সময় নষ্ট হবে, আর তোমাদেরকে কিন্তু এক্সাম হলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সারটা করতে হবে। তো এখানে সবথেকে শর্টেস্ট ওয়ে কিন্তু যখনই তোমরা এই ইন্টারউইন্ডেড শব্দটা দেখতে পাবে তখনই যে রোধটা দেওয়া থাকবে সেটাকে কিন্তু 4
4 দিয়ে ভাগ করলে তোমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। তো আমরা যদি এখানে ভাগটা করেও দেখি, তো কি করতে হবে, সবার প্রথমে কিন্তু 9কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দুগুণে 8, তারপরে কিন্তু 0.0, তো 2.25, ঠিক আছে, 2.25 ওহম কিন্তু নতুন রোধ হয়ে যাবে। ঠিক আছে, আমি আবারও বলছি, যখনই তোমরা এই ইন্টার উইন্ডের শব্দটা দেখবে, যে রোধটা এখানে দেয়া থাকবে সেটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো, এটা কিন্তু আগের দিনের একটা রিপিটেড কোশ্চেন চলে এসেছে যে মানব দেহের কোন কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। দেখো, এই সম্পর্কে ক্লাস কিন্তু তোমাদেরকে আমি আগের দিন করে দিয়েছি, এটা কিন্তু তোমাদের HW থাকবে। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু বোঝা যাবে যে তোমাদের প্রিপারেশন কতটা চলছে। যদি দেখো তাহলে আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এইভাবেই কিন্তু প্রত্যেক দিন জেনারেল সায়েন্সের উপরে প্রচুর কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।